প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন ৩৭তম পর্ব। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে ১৫ই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান। রাজনৈতিক শূন্যতা এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল, তখন ১৯৭৪ সালে দেশের কিছু বুদ্ধিজীবী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সিভিল লিবারেটস অ্যান্ড লিগাল এইড কমিটি। মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছিল ওই মোর্চা। বিরোধী দল এবং প্রতিবাদী জনগণের উপর অন্যায় অবিচারের প্রতিবাদেও সোচ্চার হয়ে ওঠে এই কমিটি। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, কবি, আইনজীবী, সাংবাদিক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিগণ দাবি জানান, শাসনতন্ত্রের পরিপন্থী সমস্ত কালা আইন বাতিল এবং সরকারের বিভিন্ন মহল কর্তৃক জনগণের মৌলিক অধিকার হরণ অগণতান্ত্রিক ও আইন বিরোধী। জরুরি আইন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। রক্ষী বাহিনী আইন বাতিল করে অবিলম্বে তাদের নির্যাতন বন্ধ করতে হবে। সকল রাজবন্দীদের অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হুলিয়া রয়েছে সেগুলোকে সরকারের অবিলম্বে তুলে নিতে হবে। অল্প সময়ে এই কমিটির উপর নেমে আসে সরকারি শ্বেত সন্ত্রাস। উদ্যোক্তাদের অনেকেই নির্যাতিত হন সরকারের হাতে। ২৩/১/১৯৯২ তারিখে জাতীয় সংসদের অধিবেশনে ৭২ থেকে ৭৫ সালের আওয়ামী বাকশালীদের দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, ১৯৭৪ সালের ২৮শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর ২৯শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল, অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগে আনতে পারেননি সেদিন। এই তুফাইল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এই দেশের ৪০,০০০ নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারকে হত্যার কথা আজও দেশবাসী ভুলে যায়নি। ৭২ থেকে ৭৫-এর ১৫ আগস্ট অবধি আওয়ামী বাকশালী শাসনকাল এই দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ শেখ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বের শিখরে। সাধারণ জনতা থেকে আগরতলা মামলা রাতারাতি শেখ মুজিবকে বানিয়ে দেয় কিংবদন্তি নায়ক। রাজনৈতিক সুবিধাবাদ, মুজিব চরিত্রের বৈশিষ্ট্য এবং তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে সে সত্য স্পষ্ট হয়ে ওঠে। নির্দ্বিধায় নিজের স্বার্থ উদ্ধার করতে সবকিছুই তিনি করতে পারতেন। আগরতলা মামলা এর এক জ্বলন্ত উদাহরণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বহুলভাবে প্রচারিত করা হয়েছে যে শেখ মুজিব ছিলেন প্রথম নেতা যিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব, এবং তিনিই ছিলেন স্বাধীনতার মূল রূপকার। কিন্তু এর কোনোটাই সত্য নয়। সারা বাংলাদেশের মানুষকে জানানো হলো আগরতলা ষড়যন্ত্র মামলা তথা বাঙালি জাতিকে পাঞ্জাবি শোষণের হাত থেকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্ত করার স্বপ্নদ্রষ্টা নাকি ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু এটা ঐতিহাসিকভাবে সত্য নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাতারাতি কিংবদন্তির নায়ক করে তুলেছিলেন, এতে কোনো সন্দেহ না থাকলেও এর মূল রূপকার ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই অখ্যাত তরুণ নেভাল অফিসারই প্রথম স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের। পাঞ্জাবি শোষকদের কবল থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এটাও তিনি উপলব্ধি করেছিলেন ৫০ দশকে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের পরপরই। ১৯৫০ সালে তিনি মিডশিপম্যান হয়ে ইংল্যান্ডের রয়্যাল একাডেমিতে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কাজ শুরু করেন। সশস্ত্র বিপ্লবের জন্য প্রথমে মাত্র ২ জন সহচর নিয়ে শুরু হয় তার বিপ্লবী কর্মকাণ্ড। কাজে হাত দিয়ে তিনি উপলব্ধি করলেন সবচেয়ে আগে দরকার একজন রাজনৈতিক নেতার, কারণ একজন সামরিক অফিসার হিসেবে চাকরিতে থেকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হবে না তার। তাছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীতে গোপন সংগঠন গড়ে তুললেই বিপ্লব করা সম্ভব হবে না। সংগঠন গড়ে তুলতে হবে দেশের জনগণের মধ্যে। তার জন্য প্রয়োজন বহুল পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। সুপরিচিত নেতার ডাকেই অস্ত্র হাতে তুলে নেবে নেতাকর্মীরা। তিনি যোগাযোগ শুরু করলেন রাজনৈতিক দল ও নেতাদের সাথে, কিন্তু বেশিরভাগ নেতারাই তার প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেয়নি। যারা দিয়েছেন তারা জুড়ে দিয়েছিলেন বিভিন্ন শর্ত। অনেকে তাকে পাগলও বলেছেন প্রস্তাব শুনে। বয়ে আটকে উঠেছেন অনেক নামি দামি নেতা। ১৯৬৪ সালে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে এই ব্যাপারে আলাপ করেন। শেখ মুজিব তার প্রস্তাব শুনে বলেছিলেন, যতটুকু সম্ভব পরোক্ষভাবে সহযোগিতা করবেন, এতটুকু পর্যন্তই, এর বেশি কিছু নয়। ১৯৬৬ সালে কমান্ডার মোয়াজ্জেম চট্টগ্রামে বদলি হয়ে আসেন। এতে তার তৎপরতা আরও জোরদার করার সুযোগ পান তিনি। ১৯৬৭ সালের জুন-জুলাই মাসে তিনি তার ২ প্রতিনিধি জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমান এবং জনাব আলী রাজাকে আগরতলাতে পাঠান ভারতীয় সাহায্যের আশায়।
তার প্রতিনিধিদের সাথে ভারতীয় সরকারের আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। বিপ্লবী জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমানকে স্বাধীনতার মাত্র 1 মাসের মধ্যে গুম করে ফেলা হয়। মুজিব সরকার কিংবা তার দল এই বিষয়ে বরাবরই এক রহস্যজনক নীরবতা অবলম্বন করে এসেছে। 1967 সালের নভেম্বর মাসে কমান্ডার মুয়াজ্জমকে রাওয়ালপিন্ডি পাঠানো হয়। সেখানে পৌঁছে তিনি বিভিন্ন সূত্রে জানতে পারেন পাকিস্তান ইন্টেলিজেন্স সন্দেহ করেছে যে কমান্ডার মুয়াজ্জম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত। এই খবর জানতে পেরে ছদ্মনামে 7 ডিসেম্বর 1967 সালে ঢাকায় চলে এসে তার ছোট ভাইয়ের সিদ্ধেশ্বরী বাড়িতে আত্মগোপন করে লুকিয়ে থাকেন কমান্ডার মুয়াজ্জম হোসেন। 1 তারিখ রাত প্রায় 11টার দিকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ চাকরিরত ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু, পরবর্তীতে জেনারেল রাসপুটিন অব বাংলাদেশ ও আরও কয়েকজন হঠাৎ করে বাড়িতে হানা দিয়ে কমান্ডার মুয়াজ্জম হোসেনকে ধরে নিয়ে যায়। তিনি তখন শারীরিকভাবে বেশ অসুস্থ। ধরে নিয়ে যাবার সময় ক্যাপ্টেন নুরুল ইসলাম জনাব মুয়াজ্জম হোসেনের স্ত্রী কোহিনুর হোসেনকে বলেছিলেন যে বিশেষ প্রয়োজনে তাকে ঢাকা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, ঘণ্টাখানেকের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়েছিল 15 মাস পর। অকথ্য নির্যাতন করা হয়েছিল তার উপর। দীর্ঘ 15 মাস অকথ্য অত্যাচার করেও পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে কোনো কথাই বের করতে পারেননি। এরপরে 1968 সালের জুন মাসে ঢাকা ক্যান্টনমেন্টে শুরু হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। 1 নং আসামি কমান্ডার মুয়াজ্জম হোসেন। পরবর্তীকালে পাকিস্তানের অধিকর্তারা বুঝতে পারেন কমান্ডার মুয়াজ্জম হোসেনকে প্রধান আসামি বানানোর ফলে সারা বিশ্বের কাছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভীষণ বদনাম হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় 1 ডিলে 2 পাখি মারার। জড়ানো হয় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসাবে। পাকিস্তান সরকার রাজনৈতিক মতলব হাসিলের লক্ষ্যে মামলা শুরু হওয়ার পর কমান্ডার মুয়াজ্জম হোসেনের নাম 1 নং আসামি থেকে কেটে 2 নং আসামির জায়গায় সরিয়ে নেয়। আর এভাবেই ওই মামলা সাপে বর হয়ে মুজিবকে গড়ে তুলল কিংবদন্তির নায়ক হিসাবে। 26 মার্চ 1971 সালে ভোর 6টার দিকে হানাদার বাহিনী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। বাড়ির সামনে গুলি করলেও তার লাশ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে, যার হদিস আজ অবধি তার পরিবার পরিজন পাননি। ধর্মপ্রাণ কমান্ডার মুয়াজ্জম হোসেন আল্লাহ ছাড়া কাউকেই ভয় করতেন না। নির্ভীক এই মুক্তিযোদ্ধা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার দেশ ও জাতিকে, সঙ্গে প্রাণ দিয়ে গেলেন স্বাধীনতার জন্য। দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান একচ্ছত্র নেতা বলে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করলেন, কিন্তু কমান্ডার মুয়াজ্জমের ত্যাগের প্রতি সম্মান দেখাতে তিনি পারেননি। কখনো সত্যকে তুলে ধরেননি জনগণের সম্মুখে। চুপটি মেরে সব কৃতিত্ব নিজেই হজম করে গেছেন। আপোষহীন প্রতিবাদী কণ্ঠের অধিকারীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাদের মেরে ফেলা হয়, আর সুবিধাবাদী আপোষকামীদের সবসময় বাঁচিয়ে রাখা হয় স্বার্থ উদ্ধারের জন্য। সে হিসেবেই 26 মার্চ প্রাণ দিতে হয়েছিল কমান্ডার মুয়াজ্জম হোসেনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে, আর শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। এমনটি ঘটেছে সর্বদা, ঘটবে ভবিষ্যতেও, ইতিহাসও তাই বলে। শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন। পৃথিবীর ইতিহাসে কজন নেতা তাদের মানুষের এত ভালোবাসা পেয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল যথেষ্ট। ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনার শক্তিও হারিয়ে ফেললেন। শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। যুব নেতাদের দৌরাত্বে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে। প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংগঠিত হয়েছে তখন। বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসন আমলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। আওয়ামী লীগ সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। বাকশালী একনায়কতত্ত্ব সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও আন্তঃবিরোধ তীব্র করে তোলেন। তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি দলের অনেকেই। বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হলো শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ, লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন। তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে। এই পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা প্রায় অসম্ভব।
তাই তিনি পার্টির বিলুপ্তির ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন। লোকজন ভাবল তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কুশলিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সেই জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের। কিন্তু সেই আশা অল্প সময়ে কর্পূরের মতো বিলীন হয়ে গেল। দেখা গেল পার্টির বিলুপ্তি ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন সেখানে ক্ষমতা বলয়ে স্থান পেল দীক্ষিত গাজী গোলাম মোস্তফা, মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গংরাই। তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ, যাদের অপকর্মের বদলতে আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের আস্থা হারিয়েছিল। তাদের নিয়ে দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব। জনগণ হতাশ হয়ে পড়ল। পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব। বাকশাল গঠনের মধ্য দিয়ে আরেকটি জিনিস পরিষ্কার হয়ে উঠল, রাষ্ট্রীয় ক্ষমতা বলে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবারবর্গকে। ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ মুজিবের ব্যক্তিগত জমিদারি। আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়েই। পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার। শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টের সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন। সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে। বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি। প্ল্যান স্টেজের এক পর্যায়ে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। মিটিংয়ে এই দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানাবার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রশিদ অভিমত প্রকাশ করেন যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসন গেড়ে বসে তবে তার স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে। রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈর শাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এই অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মুশতাকের নেতৃত্বে একটি বিকল্প সরকারের কথা চিন্তাভাবনা করছেন। এই চিন্তাভাবনার ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কি তা জানতে চায় লেফটেন্যান্ট কর্নেল রশিদ। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক দুজনেই মুক্তিযোদ্ধা। দুজনেই সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত। তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই লেফটেন্যান্ট কর্নেল রশিদকে সেনা পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হলো। সব শুনে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখল যৌথ উদ্যোগে অভ্যুত্থান সংগঠিত করার। তার প্রস্তাবে আন্তরিকতার অভাব ছিল না। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হলো অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের। আলোচনা সাপেক্ষে সেগুলোতে ঐক্যমত হলে সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে। লেফটেন্যান্ট কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকালে ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়। সেনা পরিষদের তরফ থেকে লেফটেন্যান্ট কর্নেল রশিদকে জানানো হয় বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানই হবেন চিফ অফ আর্মি স্টাফ। এই পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এমজি তুয়াবকে বিমান বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করার। তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয়। ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যাবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মুশতাক সম্মতি প্রদান করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এভাবেই ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিক কারণে আরও উজ্জ্বল হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।